প্রতিনিয়ত বিশ্ব যেখানে শিল্পভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে সেখানে একের পর এক প্রধান শিল্পগুলো বসে যেতে শুরু করেছে। আন্দোলন করতে হয়, আন্দোলন করে আমরা কেন বেতন নিব? যদি কোনো ছেলে বা কোনো মেয়ে শ্রমিক ভাই বোনকে বের করা হয়, পরবর্তীতে আন্দোলন আরো পর্যায়ক্রমে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প তৈরি পোশাক, আর এখানে এখন দেখা যাচ্ছে শ্রমিক অসন্তোষ, জিএসপি সুবিধা প্রাপ্তি বন্ধ, রপ্তানির বাজার সম্প্রসারণ না হওয়া কিংবা কাঁচামাল আসার পথে বাধা তৈরি হওয়ার মতো নানামুখী সংকট, যা উৎপাদন এবং রপ্তানি কমিয়ে দিতে পারে। আবার আমাদের এক সময়কার প্রধান শিল্পের মধ্যে ছিল পাট শিল্প, চিনি শিল্প এবং একটা সম্ভাবনাময় শিল্প ছিল চামড়া শিল্প। কিন্তু পাট শিল্প আজ একদম ধ্বংস হয়ে গেছে বলাই যায়। একে একে চিনি তৈরির কারখানাগুলো বন্ধ হতে শুরু করেছে, অথচ দেশীয় চিনি রেখে কিন্তু আমরা বিদেশি চিনি ঠিকই আমদানি করে খাই। আর বই পুস্তকে ছোটবেলায় পড়েছি যে বাংলাদেশের একটা ব্যাপক সম্ভাবনাময় শিল্প হচ্ছে চামড়া শিল্প। যেহেতু দেশে প্রচুর গবাদি পশু পালন করা হয়, প্রতি বছর কুরবানিতে কয়েক কোটি পশুর চামড়া নিয়মিতভাবেই পাওয়া যায়, তাই এই শিল্প বসে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং সেই সাথে চামড়াজাত পণ্যের বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি এই শিল্পের সম্ভাবনার একটা চমৎকার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু 2013 সালের পর থেকেই আমাদের দেশে এই চামড়া শিল্পের গ্রাফ নিম্নমুখী। কিন্তু হিসাব করে দেখেন, শিল্পের উন্নয়নের গ্রাফ নিচে নামলেও গত 10 থেকে 15 বছরে দেশের চামড়াজাত পণ্য মানে জুতা বা কাপড়ের দাম কিন্তু অনেক বেড়েছে, কিন্তু সেই হারে কাঁচা চামড়ার দাম বাড়ার বদলে কমে গিয়েছে। আমি যখন ছোট ছিলাম, সেটা আজ থেকে 12 থেকে 15 বছর আগের কথা বলছি, তখন দেখেছি এক একটি গরুর চামড়া বিক্রি হতো 1200 থেকে 1500 টাকায়। ওই সময়ের 1500 টাকা মানে কিন্তু এখনকার 2500 থেকে 3000 টাকার সমমূল্যের। চামড়ার এত বেশি দামের জন্য অনেক অসাধু মানুষ মাঠে চড়ানো গরুর মুখের সামনে বিষ ফেলে দিত, যাতে গরুটা মারা যায়। সেই মারা যাওয়া গরু থেকে চামড়া সংগ্রহ করে তা বিক্রি করত। চামড়ার এত কদর ছিল। কিন্তু লাস্ট কয়েক বছর যাবৎ চামড়ার মূল্য 300 থেকে 500 টাকায় নেমে এসেছে। ছাগলের চামড়ার দাম না পেয়ে শত শত চামড়া নদীতে ফেলে দেওয়ার চিত্র আমরা দেখেছি। এখন সাধারণ দৃষ্টিকোণ থেকে কি মনে হয়, যেহেতু চামড়ার দাম কমে গেছে, তাহলে তো চামড়াজাত জুতার দামও কমে যাবে, তাই না? কিন্তু হিসাব করে দেখেন, আজ থেকে 10 বছর আগে যেই চামড়ার জুতা 700 টাকায় পাইতেন, এখন সেটা কিনতে 1500 থেকে 2000 টাকা খরচ করতে হয়। তাহলে ঘাপলাটা আসলে কোথায়? সম্ভাবনাময় চামড়া শিল্প কেন নেতিবাচক অবস্থায় চলে গেল? এর পেছনে আসলে কি কাজ করেছে? এবং এবার সরকার চামড়ার সর্বনিম্ন মূল্য বেঁধে দিয়েছে 1150 টাকা। এইটা কোনো ধরনের চেঞ্জ কি আনতে পারবে, নাকি প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের আরও বেশি বিপদে ফেলবে? এই সবগুলো বিষয় চলুন একটু খুঁজে দেখি। তার আগে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, একটু খেয়াল করে দেখেন আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা। না করা থাকলে সাবস্ক্রাইব করে দেন। তো চলুন পরিসংখ্যান দিয়ে শুরু করে। 2012-13 অর্থ বছরে বাংলাদেশ চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় করেছিল $979 মিলিয়ন, যেটা বাড়তে বাড়তে 2015-16 অর্থ বছরে গিয়ে 1234 মিলিয়নে পৌঁছায়। এই বৃদ্ধির প্রক্রিয়ায় ধারণা করা হচ্ছিল যে পরের বছরগুলোতে এইটা আরও বেড়ে যাবে এবং এইটা $4 থেকে $5 বিলিয়ন হয়তো পৌঁছে যাবে। কিন্তু 2016-17 অর্থ বছর থেকেই চামড়া থেকে এই আয় কমতে শুরু করে। 2020-21 অর্থ বছরে তা কমতে কমতে $941 মিলিয়ন নেমে আসে, মানে 2012-13 অর্থ বছরের চাইতেও কমে যায়। এর পরের বছর মানে 2021-22 অর্থ বছরে অবশ্য আয় কিছুটা বৃদ্ধি পেয়েছিল। সে বছর আয় হয় $1245 মিলিয়ন, যা টাকার অঙ্কে এ যাবৎকালের সর্বোচ্চ। কিন্তু হিসাব করে দেখেন, 10 বছর আগে ছিল $1234 মিলিয়ন, আর 10 বছর পরে এসে $1245 মিলিয়ন। এই 10 বছরের মধ্যে কি মুদ্রাস্ফীতি হয় নাই? হয়েছে। মানে টাকার অঙ্ক প্রায় একই হলেও চামড়া থেকে প্রকৃত আয় আসলে কমেছে। তবে ভয়াবহ খবর হচ্ছে তার পরের বছর মানে 2022-23 অর্থ বছরে আয়টা টাকার অঙ্কেও অনেক বেশি কমে যায়, তা $961 মিলিয়ন নেমে আসে। অথচ 2019 সালে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যে বাংলাদেশ 2021 সালের মধ্যে এই খাত থেকে আয় করবে $5 বিলিয়ন বা $5000 মিলিয়ন। সেই হিসেবে চামড়া শিল্পে আসলে যা হয়েছে, এইটাকে ব্যাপক ধসই কিন্তু বলা যায়। মানে আমরা চামড়া শিল্পে প্রায় 20 বছর পিছিয়ে যাই। কিন্তু সত্য কথা হচ্ছে, আমাদের দেশে যেই পরিমাণ চামড়ার যোগান আছে এবং আমাদের পশুর চামড়াগুলোর যা মান, তাতে বছরে $8 থেকে $10 বিলিয়ন এখান থেকে আয় করা সম্ভব। কিন্তু আমরা কোনোভাবে এটা 2 বিলিয়নে উঠতে পারতেছি না। তো এর পেছনে বেশ কিছু কারণ আছে। আমি প্রধানত 2-3টা কারণ নিয়ে আলোচনা করব। এর মধ্য দিয়েই এই শিল্পকে নিয়ে যত রাজনীতি, অবহেলা, ষড়যন্ত্র সবই বুঝতে পারবেন। প্রথম কারণটা হচ্ছে চরম অব্যবস্থাপনা এবং পরিকল্পনার ঘাটতি। দেখেন, একসময় আমাদের পুরো চামড়া শিল্পটা ছিল মূলত পুরান ঢাকার হাজারীবাগে। 2017 সালে এই শিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয়।
মূলত ঢাকার হাজারীবাগের মতো জনবহুল জায়গায় এই শিল্প ব্যাপকভাবে পরিবেশের ক্ষতি করছিল। বুড়িগঙ্গা নদীর দূষণের জন্য সবচেয়ে বড় দায়ী ছিল এই চামড়া শিল্প। দেখেন, আপনার কোনো শিল্প যদি পণ্য উৎপাদন করতে গিয়ে পরিবেশের ক্ষতি করে, তবে সেই শিল্পের পণ্য কিন্তু বাইরের দেশগুলো কিনতে চায় না। যেই কারণে শিল্প স্থানান্তর করে এমন এক জায়গায় নেওয়া দরকার ছিল এবং এমনভাবে শিল্প স্থাপন করা দরকার ছিল যেখানে পরিবেশ দূষণ হবে না। এই উদ্দেশ্যেই মূলত সাভারে নিয়ে যাওয়া। সাধারণত ভালো উদ্দেশ্যে একটা শিল্প ঘিঞ্জি জায়গা থেকে আপনি একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, এর মানে কি? নতুন জায়গায় পর্যাপ্ত স্পেস থাকবে, পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকবে, তাই না? কিন্তু হাজারীবাগ থেকে স্থানান্তর করার পরে নতুন জায়গা সাভারে এই শিল্পের জন্য সুযোগ সুবিধা আরও কমে যায়। 2017 সালে যখন হাজারীবাগের সব কারখানা বন্ধ করে দিয়ে বলা হয় যে সবাইকে সাভারে যেতে হবে, তখন হাজারীবাগে বন্ধ করা হয় 205টি কারখানা, কিন্তু সাভারে প্লট দেওয়া হয় 150টি কারখানার। মানে ইনস্ট্যান্ট 55টা কারখানা প্লট না পেয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এছাড়া নতুন শিল্প এলাকায় বিদ্যুতের সংকট, ময়লা নিষ্কাশনের অব্যবস্থাপনা ইত্যাদি তো ছিলই। তার মানে বুঝতেই পারতেছেন, নতুন জায়গায় শিল্প স্থানান্তরের সাথে সাথেই চামড়া প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা কমে যায় বাংলাদেশের, যার ফলে চামড়ার দামও হুট করেই পড়ে যায়। এরপর 2021 সালে গিয়ে 205টা কারখানাকেই প্লট বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু এখনও সেখানে সকল কারখানা স্থাপনের কাজ সম্পন্ন হয়নি। এই সময়ের মধ্যে কিছু প্রতিষ্ঠান আবার বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারেন, সকল কারখানা স্থাপনের পরেও কেন 2022 সালের পর আয় বৃদ্ধির পরিবর্তে তা আবার কমে গেল? এখানে কি কোনো রাজনৈতিক কারণ আছে? সেই ব্যাপারে একটু পরেই আলোচনা করব। যাই হোক, নতুন শিল্প এরিয়া স্থাপনের পরেও কেন আয় কমেছে? কারণ এই সময় হাজির হয়েছে আরও একটি সমস্যা, সেটা আন্তর্জাতিক মানদণ্ড সংক্রান্ত এবং এর সাথে মিশে আছে রাজনীতি। হাজারীবাগ থেকে চামড়া শিল্প স্থানান্তরের প্রধান কারণ ছিল পরিবেশ দূষণ ঠেকানো, কিন্তু সাভারে স্থানান্তরের পরে পুরান ঢাকার পরিবেশ দূষণ ঠেকানো গেছে, কিন্তু নতুন করে দূষণ শুরু হয়েছে সাভার অঞ্চলটায়। দেখেন, চামড়া প্রক্রিয়াজাত করার সময় এখান থেকে বিষাক্ত কিছু পদার্থ বের হয় যা ব্যাপকভাবে পরিবেশের ক্ষতি করে। এই বিষাক্ত পদার্থযুক্ত বজ্র ব্যবস্থাপনার জন্য বিশেষ প্রযুক্তি আছে, যেই পদ্ধতিতে বজ্র ব্যবস্থাপনা করলে পরিবেশ দূষণের হাত থেকে বেঁচে যায়। সাভারে শিল্প স্থানান্তরের অন্যতম উদ্দেশ্য ছিল এইটার বাস্তবায়ন করা, কিন্তু সাভারে এখন পর্যন্ত তা করা হয়নি। তাই সাভারের শিল্প এরিয়াটা ব্যাপকভাবে দূষণের শিকার হচ্ছে। একবার ভেবে দেখেন তো, পরিকল্পনা যখন করা হয়েছিল তখন কি শুধু শিল্প এরিয়ার জন্যই করা হয়েছিল, নাকি এই বজ্র ব্যবস্থাপনা সহ করা হয়েছিল? অবশ্যই বজ্র ব্যবস্থাপনার বিষয়টাও এখানে প্রধান বিষয় ছিল, কিন্তু সেইটা এখনো হয় নাই। বলতে পারেন যে বজ্র ব্যবস্থাপনার সাথে রপ্তানির সম্পর্ক কি? অনেক সম্পর্ক। খেয়াল করেন, 2015 সালের পর থেকে আমরা নিম্ন মধ্য আয়ের দেশের তালিকায় প্রবেশ করতে শুরু করেছি, মানে গরিব থেকে হালকা সচ্ছল হতে শুরু করেছি। সম্ভাবনা আছে 2026 সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার। এখন যতদিন আপনি গরিব থাকবেন, বিশ্বের নানান দেশ থেকে আপনাকে কিছু সুযোগ সুবিধা ফ্রিতেই দেওয়া হবে। যেমন উন্নত দেশগুলো আপনাকে শুল্কমুক্ত বাণিজ্যের সুযোগ দেবে, আপনার দেশের ভেতরে আপনার কোম্পানি দ্বারা শ্রমিক শোষণ হচ্ছে কিনা, পরিবেশ দূষণ হচ্ছে কিনা, এইসব ততটা পরীক্ষা নিরীক্ষা না করেই আপনার কাছ থেকে তারা পণ্য কিনবে। বিভিন্ন প্রিমিয়াম সার্ভিস আপনাকে ফ্রিতে ব্যবহারের সুযোগ দেবে। কিন্তু যখনই আপনি গরিব ক্যাটাগরি থেকে একটু উপরে উঠে যাবেন, তখন চলে আসবেন নানান রকম শর্ত। আপনার দেশের কোম্পানি যদি শ্রমিকের ঠিকঠাক বেতন না দেয়, শ্রমিকের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, তবে উন্নত বিশ্ব আপনার ওই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনবে না। সেটা যত ভালো মানেরই হোক না কেন, কিনলেও সেটা নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে কিনবে। আবার আপনার দেশের কোম্পানি যদি পণ্য উৎপাদন করতে গিয়ে পরিবেশের ক্ষতি করে ফেলে, তবে সেই পণ্যও তারা কিনবে না। এখন বলতে পারেন যে বিদেশিরা বুঝবে কেমনে যে আমার কোম্পানি পরিবেশ দূষণ করলো কিনা বা শ্রমিক শোষণ করতেছে কিনা? এইটা বোঝার জন্য প্রতিটি সেক্টরে কিছু সংগঠন আছে যারা আপনার কোম্পানির উপর নজরদারি করে রিপোর্ট দাখিল করে, এবং আপনার কোম্পানি যে সব দিক দিয়ে ফিট সেইটার জন্য ওই প্রতিষ্ঠানগুলো বা ওই সংগঠনগুলোর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আনতে হয়। 2015 সালের পর থেকে এই ধরনের সার্টিফিকেটের প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রায় সকল রপ্তানিমুখী সেক্টরেই বেড়ে গেছে। আমাদের তৈরি পোশাক শিল্পের বেশ কিছু কোম্পানি এমন সনদ পেয়েছে। তবে মাথায় রাখেন, এই ক্ষেত্রে বিভিন্ন লেয়ারের সনদ কিন্তু দেওয়া হয়, এবং সনদ দেওয়া না দেওয়াটা মূলত একটা পশ্চিমা কৌশল। কোনো দেশকে চাইলেই তারা এই সমস্ত গেরা করে ফেলে বাণিজ্যিক চাপ প্রদান করতে পারে। USGBC, SMSA ইত্যাদি হচ্ছে পোশাক শিল্প সেক্টরের এই লাইনের কিছু সংস্থা। আর চামড়া শিল্প পরিবেশ বান্ধব কিনা, এইটা পরিবেশের ক্ষতি করছে কিনা, এইসব বিবেচনায় সনদ দেয় বৈশ্বিক সংস্থা LWG।
আর বাংলাদেশের প্রায় সবগুলো চামড়া কারখানাই এই সনদ অর্জন করতে ব্যর্থ, যে কারণে ইউরোপের ক্রেতাদের কাছে উচ্চ দামে চামড়া বিক্রি করা সম্ভব হচ্ছে না। যেহেতু সনদ নাই, তাই ইউরোপের বায়াররা আমাদের চামড়া কিনতে আগ্রহী না, যদিও কেনে তবে কম দামে নেয়, আর অন্যরা যারা কেনে তারাও কম দামে কেনে, যে কারণে আমাদের দেশের চামড়ার দাম না বেড়ে বরং উল্টো কমে গেছে। কিন্তু এই মুহূর্তে যেই পরিমাণ চামড়া রপ্তানি হয়, যদি এসব প্রতিষ্ঠান সবগুলোরই সেই সনদটা থাকতো তবে আমরা 5 থেকে 600 মিলিয়ন ডলার আরও বেশি দাম পাইতাম, কিন্তু সেইটা পাচ্ছি না। আর যেই হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান ওই সনদটা পেয়েছে তারা উচ্চ মূল্যে অল্প কিছু চামড়া শুধু বিক্রি করতে পারে, যেই কারণে বাকি কারখানাগুলো স্বাভাবিক দামে কাঁচা চামড়া কিনতে আগ্রহী না, কারণ তারা তো উচ্চ দামে বিক্রি করতে পারতেছে না। তার মানে পরিবেশগত বিষয়টা সমাধান না করার ফলে আমরা কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনার আরেকটা প্রভাব আছে। দেখেন, বাংলাদেশে অনেকগুলো জুতার ব্র্যান্ড গড়ে উঠেছে যারা বিদেশেও জুতার রপ্তানি করতে শুরু করেছিল, কিন্তু বিদেশি ক্রেতারা যখন দেখে যে বাংলাদেশের জুতার কাঁচামাল আসতেছে এমন সব কোম্পানি থেকে যারা পরিবেশ দূষণ করে, তখন তারা ওই জুতাও কিন্তু অনীহা দেখায়। এই জন্য বাধ্য হয়ে আমাদের জুতা কোম্পানিগুলো দেশীয় চামড়া রেখে বিদেশের সনদপ্রাপ্ত কারখানা থেকে চামড়া আমদানি করে। এতে আসলে দুইটা ক্ষতি হয়। প্রথমত, দেশের চামড়ার প্রপার ইউজটা হয় না। দ্বিতীয়ত, দেশীয় চামড়া থাকতেও বিদেশি চামড়া আমাদের আমদানি করতে হয়। আবার যারা সরাসরি কাঁচা চামড়া কেনে লবণ দিয়ে প্রসেস করার পর যখন দেখে যে আমাদের দেশের কোম্পানিগুলো ঠিকঠাক দামে চামড়া নিতে চাচ্ছে না, আসলে নেবে কেমনে? তারা তো নিজেরাই সেগুলো ঠিকঠাক দামে বিক্রি করতে পারে না। তখন লোকাল পর্যায়ের ওই চামড়াগুলো আশেপাশের দেশে চোরাচালানের মাধ্যমে পাচার হয়ে যায়। আশেপাশের দেশগুলো কম দামে চামড়া পেয়ে সনদপ্রাপ্ত কারখানার মাধ্যমে বিদেশে উচ্চ মূল্যে বিক্রি করতে পারে, কিংবা জুতা শিল্পে ব্যবহারও করতে পারে। গত কয়েক বছরে এই জিনিসটাই বেশি করে হয়েছে। এটা কিভাবে বুঝলাম একটু খেয়াল করে দেখেন। যেহেতু চামড়া এবং চামড়াজাত পণ্য ঠিকঠাক রপ্তানি করা যাচ্ছে না, তাহলে তো প্রান্তিক পর্যায় থেকে চামড়া কেনারই কথা না, কিন্তু অল্প দামে হলেও কিন্তু প্রায় সকল চামড়াই কেনা হয়। তাহলে এই চামড়া যায় কোথায়? কারখানা মালিকরা তো এত চামড়া কেনেই না, সেই চামড়া চলে যায় অন্য দেশে। মানে আমাদের অব্যবস্থাপনার জন্য আমাদের পশুর চামড়া দিয়ে ব্যবসা করে অন্য দেশ। এখন বিদেশে চামড়া পাচারের এই চক্রে কিন্তু নিশ্চয় রাজনৈতিক সংশ্লিষ্টতাও প্রয়োজন। এতে করে কিন্তু ব্যাপক পরিমাণে অর্থের লেনদেনও হয়। আর এই মজা যদি কোনো রাজনৈতিক নেতা একবার পেয়ে যায়, তবে কেন সে সাভারের কারখানাকে সনদ পাওয়ার লেভেলে নিয়ে যাবে? কেন ঢাকার বাইরে একাধিক জায়গায় চামড়া শিল্প এলাকা গড়ে তুলবে? আমাদের রাজনীতিবিদদের তো আমরা চিনি, তাই না? তো এই হচ্ছে অবস্থা। এগুলোর সাথে আরও সাধারণ অনেকগুলো কারণ মিশে আসলে আমাদের এই চামড়া শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমরা যেমন আমাদের পোশাক শিল্প নিয়ে গর্ব করি, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নিয়ে গর্ব করি, সেই একই কাতারে কিন্তু এই চামড়া শিল্পেরও যাওয়ার সুযোগ আছে। তৈরি পোশাক রপ্তানি করে আমাদের আয় বছরে 40 বিলিয়ন ডলারেরও বেশি। প্রবাসীদের কাছ থেকে আমাদের প্রাপ্ত অর্থ হচ্ছে 25 বিলিয়ন ডলারেরও বেশি। আর যেই পরিমাণ চামড়া আমাদের হাতে আসে, তা যদি সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করে ইউরোপের বাজারে রপ্তানি করা যায়, আর উৎকৃষ্ট মানের চামড়াজাত পণ্য যদি আমরা ঠিকঠাক রপ্তানি করতে পারি, তবে এখান থেকেও বছরে 15 বিলিয়ন ডলার আয় করা সম্ভব। সংখ্যাটা কিন্তু কম না। দেখেন, কুরবানি এবং কুরবানি ছাড়া সারা বছরে দেশে প্রায় 2.5 কোটি চামড়া পাওয়া যায়। এই চামড়ার অর্ধেক অংশই কেবল আমরা ব্যবহার করতে পারি, আর এই অর্ধেক অংশ থেকে সনদ না থাকার কারণে 1.5 বিলিয়নের মতো আমরা আয় করতে পারি। সনদ থাকলে এই আয় 2 বিলিয়ন পার হয়ে যেত। মানে সকল চামড়া ব্যবহার করতে পারলে কিন্তু এখনই এই আয় আমাদের 5 বিলিয়ন পার হয়ে যেতে পারত। আর এই চামড়া থেকে যদি জুতা শিল্পটা ঠিকঠাক দাঁড় করানো যায়, তবে সেটা ডাবল হয়ে যাবে। যে কারণে কিন্তু 2030 সালের মধ্যে এখান থেকে 10 বিলিয়ন ডলারের আয়ের একটা লক্ষ্য ধরা হয়েছে। আর ঢাকার বাইরে যদি আরও কয়েকটা জায়গায় এই চামড়া শিল্প এরিয়া গড়ে তোলা যায়, তবে এই আয় কিন্তু 15 বিলিয়নও পৌঁছে যেতে পারে বলে আমার বিশ্বাস। তো এই যে চামড়া শিল্পের ধস, এইটা নিয়ে গত কয়েক বছর যাবতীয় টানা আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। যেই কথাবার্তাগুলো বিবেচনা করে এবছর সরকার এই চামড়ার একটা সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে, আর তা হলো 1150 টাকা করে। যদি উপর মহলের কারখানাগুলো চামড়া কিনতে আগ্রহী না হয়, তবে প্রান্তিক পর্যায়ে এই 1150 টাকা করে কেউ কি চামড়া কিনতে যাবে? প্রান্তিক পর্যায়ে চামড়ার দাম তখনই বাড়বে যখন কোম্পানিগুলো বেশি বেশি চামড়া বেশি দামে কিনতে চাইবে তখন। আর এটা কখন হবে সেটা আলোচনার মধ্যে ইতিমধ্যে আপনারা বুঝেছেন। তার মানে উপরের অংশ ঠিক না করে প্রান্তিক পর্যায়ে চামড়ার দাম নির্ধারণ করে দিয়ে আসলে কোনো লাভ নাই। এই অধিক দামের কারণে এমনও হতে পারে যে এই বছর কেউ চামড়া কিনতেই চাইবে না। রাজনৈতিক পট পরিবর্তনে যদি দেশের বাইরে চামড়া পাচারের পথ বন্ধ হয়ে যায়, তবে এবার প্রান্তিক পর্যায়ে চামড়ার দাম আরও কমে যাওয়ার একটা আশঙ্কা আছে। যাই হোক, সরকারে যারা আছেন এবং যারা আসবেন, দেশের কথা ভেবে চামড়া শিল্প যাতে আন্তর্জাতিক সনদ পায় সেই ব্যবস্থা নিয়ে একটু কাজ করেন। এই খাতে বহুত কর্মসংস্থান এবং বহু টাকা পয়সা আয়ের একটা সুযোগ বাংলাদেশের আছে।